সো হেই গাইস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা 25-21 এর 19তম পর্ব সম্পর্কে জানবো এবং এর আগের পর্বের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও। তো এই পর্বের শুরুতে আমরা দেখি মিনসে বসে রয়েছে আর নাহিদু সে পুরনো চেয়ারগুলো ভালো করার চেষ্টা করছে। আর তা দেখে নাহিদুর মেয়ে মানে মিনসে বলে, মা তুমি চাইলে তো একটা নতুন চেয়ার বানিয়ে নিতে পারো, তাহলে হুদাই কেন এটাই ভালো করতে চাইছো? নাহিদু বলে, মিনসে তুমি হয়তো জানো না এই চেয়ারটা আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ। মিনসে বলে, মা কিন্তু কেন? আর তখনই নাহিদু বলতে শুরু করে, একদিন আমার বাবা 3টা চেয়ার বানিয়ে নিয়ে এলেন, একটা আমার জন্য, একটা মায়ের জন্য আর একটা বাবার জন্য। আসলে তিনি সেগুলো নিজেই বানিয়েছেন অনেক যত্ন করে, এবং আমরা 3জন যখন একসাথে থাকতাম তখন সময়টা খুব ভালো কাটতো। আর তাছাড়া আমি বাড়ির একমাত্র মেয়ে হওয়াতে বাবা আমাকে অনেক বেশি ভালোবাসতেন। তবে এরই মাঝে একদিন বাবা মারা গেলেন, ফলে মাও হয়ে গেলেন ব্যস্ত, যার ফলে মা আমার প্রত্যেকটা কথা এড়িয়ে চলতো। আর তখন আমি ভালো করেই বুঝতে পারতাম বাবার অনুপস্থিতি। এমনকি বাবার চেয়ার আর আমার চেয়ার দুটাতেই আমি বসতাম আর বাবা পাশে রয়েছে এটাই ভাবতাম। আর তাই এই চেয়ারগুলো আমার কাছে এতটা গুরুত্বপূর্ণ। ফলে গাইস, মিনসও এটা বুঝতে পারে। তো এবার আমরা চলে আসি সেই 1999 সালে। সমুদ্রের ধারে নাহিদু আর ইজিন রয়েছে বসে। নাহিদু বলে, ইজিন তুমি কি জানতে না যে আমার বাবা মারা গেছেন? ইজিন বলে, স্বর্ণপদক জেতার পর যখন আমি তোমার ইন্টারভিউ নিয়েছিলাম তখন তুমি প্রথমবার তোমার বাবার কথা বলেছিলে, তাই বলতে গেলে এক ধরনের অনুমান করে নিয়েছিলাম যে তোমার বাবা মারা গেছেন। যাই হোক, এরকম টুকটাক কথার মাঝেই হঠাৎ ভেঙে যায় শামুকের খোলস দিয়ে যেমনি 10তলা বাড়ি বানাইছিল আমাদের নাহিদু, সেটা যায় ভেঙে। ফলে ইজিন যায় জিতে, যার কারণে নাহিদুকে খেতে হবে মার, তাও ইজিনের হাতের, কারণ চুক্তি যে এরকমটাই ছিল। ইজিন করছি প্র্যাকটিস, নাহিদু পেয়ে যায় ভয়, তবুও ইজিন মেরেই দেয়। নাহিদু বলে, ইজিন তাই বলে তুমি সত্যিই মেরে দিবা? যেখানে আমার কিনা সামান্য আঘাত লাগলেই তাড়াহুড়া করো হসপিটালে নিয়ে যেতে, আর সেই তুমিই কিনা উফ এত জোরে কেউ মারে? যাও আর খেলবো না বাই, মানে অভিমান করে। আর অভিমানের কথা কইলে মাইয়ে মানুষ তো এগুলোতে এক্সপার্ট, যেটা আমরা জানি। ও মা তখনই নাহিদু 2টা পাথর নিয়ে নেয় ইজিনের পিছু। ইজিন বলে, হে কি করছো? ওরে বাবা আজকে আমি শেষ। তাই সে জীবন বাঁচাইতে ছুটতে লাগে, কিন্তু নাহিদু ওরে ধৈরা ইচ্ছা মতো মারি দেয়। ফলে ইজিন তো চিল্লাইতে শুরু করে। পরদিন ইজিন সহ সবাই চলে যাবে, মানে তাদের ট্রিপ শেষ। তো ছেলে চলে যাচ্ছে বলে মা তো ইমোশনাল হয়ে যায়, কারণ মা তো মাই, ছেলেকে দূরে রাখার কষ্ট একমাত্র তিনিই বুঝতে পারেন। ইজিন বলে, মা তুমি কাঁদছো কেন? আমি তো আবার আসবো। তবু ইজিন ওর মারে শান্ত করে চলে যায় এবং একটা পাবলিক প্লেজারে কিছু কয়েন রেখে দেয়। তা দেখে জিয়ং বলে, ভাই কয়েন যে ওইখানে রাখলে এতে লাভ কি? ইজিন বলে, সেগুলো দিয়ে কারো না কারো তো উপকার হবেই। তখনই চলে আসি এরা 3জন গল্প করতে করতে, আর এই সুযোগে জিয়ং গিয়ে সেই কয়েনগুলো নেয় চুরি করে এবং এমন ভাব দেখায় যেন কিছুই হয়নি। এরপরে সবাই দাঁড়িয়ে পোজ নেয় আর ক্যামেরা দিয়ে ছবি হয়ে যায় ক্যাপচার। পরে সেই ছবিগুলো দেয়ালে লাগানো হয়, যেখানে লেখা আছে যদি তোমার কোনো ছবির কপি লাগে তাহলে সেই ছবির নিচে তোমার নাম লিখে দাও। আর এই সব ছবিগুলো জিয়ং এর পক্ষ থেকে শুধু তোমাদের জন্য। এতে নাহিদু বেশ কিছু ছবিতে ওর নিজের নাম লেখে আর একটা ছবিতে নাম লেখে না, আর খুশি হয়ে যায় চলে। এদিকে কোচ ইয়াং চ্যানম্যান সবাইকে বলছে, দেখো বাচ্চারা, সামনে তো তোমাদের টুর্নামেন্ট ম্যাচ খেলতে হবে তাই না? আর তাই এখন থেকে মানে আগামী শুক্রবার থেকে আবার প্রশিক্ষণ শুরু করবে। এতে ইউরিম পড়ে যা টেনশনে বলে, ম্যাম আমরাও কি যাচ্ছি, মানে নাহিদু আর আমি? কোচ বলে, হ্যাঁ অবশ্যই, এটা তোমাদের সবাইকেই করতে হবে, তাই কোনো রকম কোনো বাহানা তোমরা করবা না, ওকে? পরে নাহিদু ইউরিম বসে এই নিয়ে কথা বলে। নাহিদু বলে, উনি আসলে চাচ্ছেনটা কি? এমনি হুট করে প্র্যাকটিস করতে হবে বললেই হলো নাকি? আমাদের কি কোনো জীবন নেই? ইউরিম বলে, নাহিদু আমি তো টেনশনে একেবারে শেষ হয়ে যাচ্ছি। নাহিদু বলে, কেন তোমার আবার কি হলো? আর তখনই গাইস আমরা ইউরিমের ফ্ল্যাশব্যাকে দেখি একদিন রাতে জিয়ং ইউরিম রে বলছে, ইউরিম আগামী শনিবার স্কুলে কনসার্ট আছে, তুমি কি আসতে পারবে? ইউরিম বলে, তুমি কি স্টেজে উঠবে? আমি তো ভেবেছিলাম সিনিয়ররা এসব করে না। ইউরিম, আমি স্টেজে না উঠলে একটা টিকিটও যে বিক্রি হবে না, দেখে নিও তুমি। তো ইউরিম হাসি মুখে বলে, ওকে তাহলে তো আসতেই হবে। জিয়ং বলে, ইউরিম তাহলে তুমি কথা দিচ্ছ যে তুমি আসবে? ইউরিম বলে, হ্যাঁ আমি অবশ্যই আসবো। মানে গাইস ইউরিম ওরে কথা দিল যে সে যাবে স্কুলের কনসার্টে, কিন্তু এদিকে আমাদের ইয়াং চ্যানমিন যে এরকম একটা ঝামেলা করবে এটা আবার কে জানতো। ফলে ইউরিম বলে, নাহিদু আমি যেহেতু তাকে কথা দিয়েছি, এখন আমি না গেলে হয়তো দেখা যাবে সে মনে অনেক কষ্ট পাবে, আমি যে এখন কি করি? ফলে নাহিদু যেটা করতে পারে সেটাই করে, সান্ত্বনা। এদিকে স্কুলে সব স্টুডেন্ট বসে পড়াশোনার বদলে করছে রেস্ট, কারণ সবাই যে ক্লান্ত, সাথে আমাদের শিয়ংও। কিন্তু গাইস 90 দশকের জন্য হয়তো এরকম করে পইড়া রয়েছে সবাই। আর এটা যদি এখনকার সময় হইতো তাহলে এখানের প্রত্যেকটা বাচ্চার হাতে একটা করে ফোন থাকতো,
আর কিছু না। যাই হোক, শিয়ং ক্লান্ত হয়ে একটু রেস্ট করে। জিয়ংও আবার ছিল এভাবেই, বলে কি ব্যাপার, কি হয়েছে? আজকে তো আমি অনেক খুশি। শিয়ং বলে কেন, কি হলো আবার? আজকে কনসার্টে ইউরিম আসবে, আর তখনই সেই মাইক দিয়ে তাকে আমি বলবো যে তাকে আমি কতটা ভালোবাসি। শিয়ং বলে তুমি বলবা, তাও সবার সামনে? জিয়ং বলে হ্যাঁ, কেন নয়। শিয়ং বলে হে জিয়ং, এরকম করতে যেও না, মেয়েরা এটা কখনোই লাইক করবে না। হ্যাঁ হ্যাঁ, তোমারে কইছে লাইক করবে না। এই জিয়ং, আমি তোমার চেয়ে বেশি জানি, ওকে? তখনই চলে আসে ইউরিম। হাই ইউরিম, তোমার কি 1 মিনিট সময় হবে প্লিজ? জিয়ং, মনে হচ্ছে না আমি তোমার কনসার্টে আসতে পারবো। এ মা, তুমি তো আমাকে কথা দিয়েছিলে যে তুমি আসবে আর আমার কনসার্ট দেখবে। ইউরিম বলে আমাদের কোচ হঠাৎ করেই প্রশিক্ষণের সময় ঠিক করেছে, তাই আমি আসতে পারবো না, প্লিজ রাগ করো না। ওহ, এখন আমি কিভাবে ওরে আমার মনের কথা কমো? এটাই তো একটা সুযোগ ছিল আমার। ও ইউরিম, তুমি এটা কি করলে? এবার রাত হলে নাহিদু চলে আসে বাসায়। তখন তার চোখ পড়ে বাবার বানানো সেই চেয়ারের উপর, যেগুলো এখন অনেক পুরনো হয়ে গেছে বা কাঠগুলো নষ্ট হয়ে যাচ্ছে, এরকম কিছু। আর এই ব্যাপারটা সে তার মাথায় রাখে। ভিতরে গিয়ে দেখে মা রয়েছে। মা, এই সময় তুমি বাড়িতে কেন? এই তো একটা ডকুমেন্ট নিতে ভুলে গেছি, আমাকে আবার এখনই ফিরে যেতে হবে। মা, উঠোনের চেয়ারগুলো এগুলো প্রায় নষ্ট হতে শুরু করেছে, আমার মনে হয় এগুলো ঠিক করা উচিত। মা বলে নাইদু, এইসব ঠিক করা যায় না, চেয়ারগুলো তখন ভালোভাবে বানানো হয়নি, ফলে এখন এরকম হচ্ছে, তাই এতে টাকা হুদাই নষ্ট হবে, তাই এই চিন্তা ছাড়ো। মা, কি বলতে চাও তুমি? তাহলে কি তুমি এগুলো ফেলে দিবে? কাঠমিস্ত্রি এর উপর রং দিলে হয়তো একটা নতুন আবরণ তৈরি হতে পারে, যাই হোক সেটা পরে দেখা যাবে, গুড বাই। তখনই নাহিদুর তার বাবার কথা মনে পড়ে এবং সেই ক্যালেন্ডারে 20 তারিখে নোট করে, কারণ এই মাসের এই তারিখে তার বাবার মৃত্যুবার্ষিকী। এবং গাইস, এটা তোমাদেরকেও মনে রাখতে হবে। পরের দিন সকালে স্কুলে সবাই দৌড় প্র্যাকটিস করছে। নাহিদু বলে ধুর, আজকে ট্রেনিং করার কোনো ইচ্ছাই যে আমার নেই। যখনই আমি এখানে দৌড়াই তখনই কল্পনা করি গেট দিয়ে বাইরে যাওয়ার কথা, আর একটা বাহানা দিয়ে ফিরে না আসা। ইরুম বলে বাহ বাহ বাহ, মনে হচ্ছে পাপি একমাত্র আমি নই, তুমিও। এমনকি মিডল স্কুলে আমি যখন দৌড়াতাম তখনই আমার পকেটে সবসময় 3000 ওন থাকতো, গেট দিয়ে পালিয়ে গিয়ে যেন একটা ট্যাক্সি নিতে পারি। আর তাদের এই সব কথা আবার শুনে ফেলে ইয়েজি, এবং সে ঠিক সেটাই করে যেমনটা এরা প্ল্যান করেছিল। নাইদু ডাকে ইয়েজি ইয়েজি, কিন্তু ইয়েজি চলে যায়। তখনই চলে আসে ইয়াং চ্যানমিন, বলে কিরে, তোমাদের দৌড় কি শেষ? সবাই বলে হ্যাঁ ম্যাম, এই তো মাত্র শেষ করলাম। কিন্তু ইয়েজি কোথায়? সবাই চুপ। ম্যামরা এখন কি বলবে? এতে নাইদু আর ইরুম বললো তার নাকি মাথা ব্যথা করছে, তাই বাইরে গেছে, একটু পর আসবে। কোচ বলে ওকে, আর হ্যাঁ, তোমরা 1 ঘন্টা পর জিমে জড়ো হবে, বুঝতে পেরেছো আমি কি বলেছি? এরপরে এরা দুজন চলে আসে ইয়েজিকে খুঁজতে, যে রাস্তার মাঝখানের ট্রাফিকে আটকে পড়েছে। গিয়ে বলে ইয়েজি, কি হয়েছে তোমার? তুমি এভাবে চলে কেন এলে? তুই ইয়েজি বলে আসলে আমিও সবসময় এটাই কল্পনা করি যেমনটা তোমরা করো, তাই আমিও একটু চেষ্টা করলাম। আর এই বলে যায় চলে, সাথে এরা দুজনেও। অন্যদিকে ইউবিএস অফিসে ইজিন এডিটিং রুমে বসে তাদের সেই ট্রিপের ভিডিও করছিল এডিট। তখনই চলে আসছে জুনহায়ক, তাকে দেখে ইজিন যায় দাঁড়িয়ে, বলে আপনাকে আমি সেই সকাল থেকে খুঁজতেছি, আপনি কোথায় ছিলেন? আপনি কি চলে যাচ্ছেন? জুনহায়ক বলে হ্যাঁ, আর শুনেছি তোমাকে স্পোর্টসে নিয়োগ দেওয়া হয়েছে, অভিনন্দন। সেখানে নিজের উপর আস্থা রেখো, পরিস্থিতি যেমনই হোক না কেন তুমি কখনো ভয় পাবে না। ইজিন বলে হ্যাঁ, আমি অবশ্যই চেষ্টা করব। আচ্ছা, আপনি কি লোকাল নিউজে ফিরেছেন? আরে ভাই, ইচ্ছে করে তো যাচ্ছি না, ওরা আমাকে ব্ল্যাকমেল করতেছে সেখানে যাওয়ার জন্য, কি করব আমি, তাই যেতেই হচ্ছে। ইজিন বলে কঠিন পরিস্থিতিতে আমি কি আপনাকে ফোন করতে পারবো? জুনায়ক এসে বলে এখন থেকে তোমার নিজেকেই সব সামলাতে হবে, আমার উপর ডিপেন্ড করো না। তবুও ইজিন বলে কিন্তু আমি আপনাকে অবশ্যই ফোন করব। এখন স্কুল থেকে নাহিদু আর ইউরিম ফিরেছে বাসায়, সাথে কথা বলছে ওই ইয়েজিকে নিয়ে, যে তার নিশ্চয়ই কিছু হয়েছে, নয়তো এরকম করার মেয়ে তো সে নয়। এরপরে নাহিদু বলে আমি এটা বুঝতে পারছি না, তুমি প্রথম আমার কাছে আগে এত খারাপ কেন ছিলে, যেখানে তুমি কিনা এত বন্ধুত্বপূর্ণ, এত ভালো। এরম বলে প্রথমে হ্যাঁ, কারণ তুমি আমাকে ভয় দেখিয়েছো। কি, আমি তোমাকে ভয় দেখিয়েছি? আসলে তুমি এখানে বদলি হওয়ার অনেক আগে থেকেই আমি তোমাকে জানতাম, চিনতাম যে তুমি কে। আরে থামো থামো, তুমি সত্যি আমাকে চিনতে? নাহিদু, আমি কিভাবে তোমাকে ভুলতে পারি? আমার প্রথম জুনিয়র স্পোর্টস ফেস্টিভ্যালে তুমি আমাকে 8-0 ব্যবধানে পরাজিত করেছিলে, তোমার কি এটা মনে আছে? জুনিয়র স্পোর্টস ফেস্টিভ্যাল, আমি আবার কবে স্বর্ণপদক জিতেছি? এরম বলে আমাকে তোমার মনে নেই তাই না? আমি এটা জানতাম। 3 দিন খেতে পারিনি আমি মন খারাপের কারণে, কারণ আমি শুধু তোমার কথাই ভাবতাম যে সেই টুর্নামেন্টের পর থেকে আমি তোমাকে কিভাবে হারাতে পারবো, সম্ভব হলে 8-0-তে বা তারও বেশি। কিন্তু একদিন আমার খুব খারাপ লাগলো,
তোমার জন্য কষ্ট হলো। দেখলাম যে ফেন্সিং চ্যাম্পিয়নশিপের ফলাফলে তুমি তেমন ভালো করোনি। ভেবেছিলাম খুশি হব, কিন্তু পারিনি। আর আমি যেখানে ছিলাম সেখানে পৌঁছানোর জন্য অনেক কঠোর পরিশ্রম করেছি শুধুই তোমার জন্য। কিন্তু পরে আমার মনে হলো যে তুমি চেষ্টা করছো না। তারপর একদিন তুমি আমার জীবনে এলে, বললে তুমি বদলি হয়েছো এবং আমার ভক্ত। কিন্তু দেখো, অদ্ভুত ব্যাপার হচ্ছে আমি আর সেই মেয়ে ছিলাম না যে তোমার কাছে 8-0-তে হেরেছে। আমি ছিলাম স্বর্ণপদক জয়ী কো ইউরিম। কিন্তু আমি তখনও ভয় পাচ্ছিলাম। নাহিদু বলে, আমার মনে হয়েছিল শৈশবের স্মৃতি তোমার সাথে আরো বেশি জড়িয়ে আছে। তো এখন তুমি আর আমাকে ভয় পাও না, তাই না? আমরা তো এখন ঘনিষ্ঠ। ইউরিম বলে, আমি আমি তোমাকে এখনো ভয় পাই নাহিদু। এতে নাহিদু একটু চমকে যায়, কিন্তু কিছু বলে না। এরপরে সে চলে আসে একটি দামি রেস্টুরেন্টের সামনে। চলে আসে ইজিন, নিয়ে যায় তাকে ভিতরে। সেখানের স্টাফ মূলত তাকে আগে থেকেই চিনে জানে, কারণ ইজিন ছোটবেলায় তার বাবার সাথেই প্রায় আসতো এখানে। আর গাইস, এটা কিন্তু যেমন তেমন রেস্টুরেন্ট ছিল না। মানে এখানে তোমার আমার মতো সাধারণ কেউ যাওয়ার সাহসই দেখাবে না। এখানে শুধু যে ধনী বা যার বাপের অনেক টাকা পয়সা আছে, বিলাসবহুল জীবনযাপন করে, তারাই আসতে পারবে। যাই হোক, নাহিদু এখনো বুঝতে পারে না ইজিন তাকে এখানে কেন নিয়ে আসলো। তো ইজিন বলে দেয় যে, নাহিদু, আমার তোর প্রমোশন হয়েছে, আমি এখন স্পোর্টস নিউজের দায়িত্ব পেয়েছি, বেতনও অনেক বেড়ে গেছে। নাহিদু বলে, ওয়াও, অভিনন্দন। কিন্তু তাই বলে এত দামি রেস্টুরেন্টে আসতে হবে, তাও আবার আমাকে নিয়ে? কারণ নাহিদু, তুমি যে আমার কাছে অনেক স্পেশাল, তাই। পরে দুজনে খুশি মনে রাতের ডিনার করে নেয়। কিন্তু এবার তারা চলে আসে একটা স্টেশনারির দোকানে, এবং সেখানে কিছু স্টিকার তুলতে হবে, এবং সেটাই যেই প্রাইজের কথা উল্লেখ থাকবে সেটাই পাওয়া যাবে। তাই এরাও ট্রাই তো করে, কিন্তু মন মতো তেমন কিছু পায় না। পরে অবশেষে ইজিন একটি স্টিকার এমন ভাবে খুলতেছে, নাহিদু বলে, এ মা, কি পাইছো দেখাও। ইজিন আস্তে আস্তে খুলে পে 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 পেন্সিল বক্স। পেন্সিল বক্স। ওহ ভাইয়া, পেন্সিল বক্স দেন। মানে গাইস, এরা দুজনে আজকের দিনটা খুব দারুণভাবে এনজয় করেছে বলাই যায়। তবে এদের ভাগ্যের পরিণতি কি আছে এটা কিন্তু আমরা কম বেশি সবাই জানি। এরপর ইউবিএস অফিসে বসের সাথে বসে সবাই করছে আলোচনা, সাথে ইজিন। সে বলে, স্যার, নাহিদু আর ইউরিমের ডকুমেন্টারির ভিডিও প্রায় শেষ। তারপর আমরা এটা দেখে ভালো মন্দ বিচার করব। তো স্যার, এটা কখন করা যায় বলে ঠিক করেছেন? বস বলে, সকাল 10:30। আচ্ছা, আমাকে একটা কলম দাও। তখনই ইজিন সেই পেন্সিল বক্সটা বের করে একটা কলম দেয় স্যারকে। এখন এই পেন্সিল বক্স দেখে বস তো ফিদা। ইজিন, এটা কি? স্যার, এটা একটা পেন্সিল বক্স। বাহ ইজিন, বাহ, একজন অফিসিয়াল রিপোর্টার হওয়ায় তুমি দেখি নিজেকে জানান দিয়েছো। গুড, ভেরি গুড। এই তোমরা সবাই ওরে অভিনন্দন জানাও। ব্যাস, সবাই তাই করে। তাহলে গাইস, এখন বলা যেতেই পারে ইজিন অফিসের বসের অনেক প্রিয় হয়ে উঠেছে। তো এখন কথা হচ্ছে, ইজিন যে এতটা সম্মান পেল, এটা কার জন্য? অবশ্যই নাহিদুর জন্য। কারণ সে না বললে ইজিন কিন্তু সেই দোকানে যাইতো না, আর এই পেন্সিল বক্সও পাইতো না। তাহলে এই ক্ষেত্রে নাহিদুর কিন্তু যথেষ্ট ভূমিকা রয়েছে, যেটা আসলে ইজিন কোনোভাবেই অস্বীকার করতেই পারবে না। আর তাছাড়া শুধু এই ব্যাপারটাই না, ইজিন যে আজকে এত দূর আসছে লাইফে, এখন সে প্রায় সাকসেসফুল বলাই যায়। তো এখানেও কিন্তু আমাদের নাহিদুর ভূমিকা রয়েছে, কারণ আমরা দেখেছি ইজিন তার লাইফে একবার নয়, দুইবার নয়, বারবার ভেঙে পড়েছিল। আর সেই সময় তাকে সাহস কে দিয়েছিল? আমাদের নাহিদু। তাই ইজিন ভালো করেই জানে যে তার কাছে নাহিদুর গুরুত্ব কি রকম। আর তাই তো সে প্রমোশন পাওয়ার পর একমাত্র নাহিদুকে ট্রিট দিল। আশা করি বুঝতে পেরেছো। তো এদিকে স্কুলে সবাই পড়াশোনা করছে। তো এরই মধ্যে এই ছেলেটা হুট করে চলে যায় বাইরে। ফলে শিয়ং তো অবাক, সে আমনে চিল্লায়া বাইরে কেন গেল? তখন পাশের জনকে বলে, যেহেতু আমি একজন ক্যাপ্টেন, তাই এটা আমার দেখা উচিত যে সে কি করবে। তাই চলে আসে বাইরে, খুঁজতে লাগে তাকে, কিন্তু খুঁজে পায় না। ও হে লড়কা কাহা চালা গিয়া। তখনই দেখে টিচার এই তিনজনের ধরে পিটাইবে, কিন্তু তার আগেই শিয়ং দেয় থামিয়ে, বলে, স্যার, আমি একটা প্রশ্নে আটকে গেছি, উত্তরটা বুঝতে পারছি না, আপনি কি এখন ফিরে আসেন? স্যার বলে, এখন? হ্যাঁ, অবশ্যই, যেহেতু ক্লাসের টপ ছাত্রীর এখন আমাকে প্রয়োজন, তাহলে তো আমাকে যেতেই হবে। এরপর সেদিন সন্ধ্যায় নাহিদু আসে একজন কাঠ মিস্ত্রির কাছে, বলে, কিছু চেয়ার আছে যেগুলো ঠিক করতে পরে আমার মা সহ আসবো, তো আপনি কি ফিরে আছেন? তিনি বলেন, ওকে, নিয়ে আসিও। অন্যদিকে নাহিদুর মা ড্রিঙ্ক করে পুরাই মাতাল হয়ে আছে। চলে আসে ইজিন, দেখে তার এই অবস্থা, এবং কথায় কথায় ইজিন তাকে একটা ড্রিঙ্ক দেয় যাতে তার ফ্রেশ লাগে। ফলে তিনি হয়ে যান খুশি, বলে, বাহ, তুমি এত মিষ্টি কেন? তাহলে শেষ পর্যন্ত তুমি একজন স্পোর্টস রিপোর্টার হয়ে উঠলে, অভিনন্দন। ইজিন বলে, আমি কি আপনাকে জিজ্ঞেস করতে পারি যে আপনার স্বপ্ন কি? আমার স্বপ্ন, আমার খবর দেখতে মজা লাগে, এটাই আমার স্বপ্ন। আমি চাই মানুষ সিনেমা, নাটক, বই, অনলাইন চ্যাটিং, বন্ধুদের সাথে আড্ডা দেওয়া এসব না করে
সবাই টিভি দেখুক আর সেই টিভিতে আমার নিউজ দেখুক, আমি এটাই চাই। আমাকে তো আর কাজ কাম নাই, খালি আপনার ওই নিউজ দেখবো। যাই হোক, এদিকে নাইদু অপেক্ষা করেছে যে কখন তার মা আসবে। তখনই তার মা ফোন দিয়ে বলে, নাইদু তুমি আর কিছুক্ষণ অপেক্ষা করো, আমি আসতেছি। নাইদু বলে, ওকে তাড়াতাড়ি চলে এসো। তো এদিকে যে কেউ অফিসে পার্টি করে বাসা ফিরবে, আর তখনই ফোন আসে যে এখনই একটা নিউজ টিভিতে সম্প্রচার করতে হবে। ফলে যে কেউ যায় ফেসে। এখন অফিস রুমে ইজিন এসেছে মূলত লাইভ নিউজ কিভাবে করা হয় সেটা দেখতে। তখন যে কেউ আসে নিউজ কভার করতে এবং প্রস্তুতি নেয় লাইভ টেলিকাস্ট করবে। কিন্তু ইজিন পড়ে যায় টেনশনে যে ম্যাম তুই একটু আগে ড্রিঙ্ক করেছে, তিনি এখন নিউজ পড়বে কিভাবে, কিছু উল্টাপাল্টা বলে দিবে না তো আবার। আর গাইস, ইজিনের এই চিন্তার মধ্য দিয়েই শেষ হয় আজকের পর্ব। যাই হোক, ভিডিওটি তোমার কাছে কেমন লেগেছে, সাথে এক্সপ্লেনেশন কেমন হয়েছে তা জানাতে ভুলবে না কিন্তু। আর হ্যাঁ, একটা সাবস্ক্রাইব করে দিও। গুড বাই।